My dear students, Assalamu alaikum. It seems to me all are fine. I feel the same way. Thank you very much for joining with us. Okay, today we are going to conduct a class regarding our English subject. প্রথমে আমি যে কথাটা বলতে চাই, ইংলিশ যদিও আমাদের একটা সাবজেক্ট, প্রথমে আমাদের ভাবতে হবে ইংরেজি হলো একটা ভাষা। তাহলে ভাষাকে কিভাবে রপ্ত করা যায় সেটা আমাদের জানা উচিত। ওকে, এসএসসি লেভেলে আমাদের কোশ্চেন প্যাটার্নগুলো থাকে বোথ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। সেক্ষেত্রে আমরা জানি যে আসলে এখানে শেখার জিনিসের চেয়ে দেখা গেল কালচার করার ব্যাপারটা অনেক বেশি। কারণ যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আমরা অল্প সময়ে আয়ত্তে নিয়ে আসতে পারি, কিন্তু দেখা গেল পরীক্ষায় খুব ভালো নাম্বার ক্যারি করতে গেলে অনেক কিছু জায়গায় আমাদের ভুল হয়ে যাচ্ছে। ভুলগুলো কেন হচ্ছে? বারবারই একই ভুল হচ্ছে, কারণ কিছু কিছু আইটেমস রয়েছে যেটা আমরা মাধ্যমিক স্তরে ক্লাস 6 থেকে শুরু করে একই আইটেম আমরা বারবার পড়ে আসছি, কিন্তু তারপরেও ভুল হচ্ছে। এই ভুলটা কেন হচ্ছে এটা আমাদের রিমার্ক করা উচিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ধরনের কিছু ভুল নিয়ে আলোচনা করব যে আসলে আমরা কেন বারবার ভুলগুলো করছি। এই ভুলগুলো যদি আমরা রিমার্ক করতে পারি, আশা করি আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক বেশি নাম্বার ক্যারি করতে পাবো। ওকে, তাহলে যে কথা বলছিলাম, আমি বললাম ইংরেজি প্রথমে ভাববো ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। তাহলে একটি ভাষাকে যদি আমরা আয়ত্তে নিয়ে আসতে চাই, এখানে দুটি কথা চলে আসে, একটা হলো অ্যাকুইজিশন আর একটা হলো লার্নিং। আসলে কি ভাষাকে লার্ন করা যায় নাকি এটা অ্যাকুইজিশন অর্জন করতে হয়, সে ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ পড়ি বা কোনো ভাষা পড়ি, সেটা বাংলা ভাষা হোক আর ইংরেজি ভাষা হোক, সেক্ষেত্রে যদি আমরা কোনো অনুচ্ছেদ পড়ি বা কোনো গল্প পড়ি, সেখানে অনেকগুলো বাক্য সেন্টেন্স চলে আসে। ওকে, তার মানে ভাষার প্রথম স্তরে যদি আমি সেন্টেন্সকে পাই, সেন্টেন্সকে অ্যানালাইজ করলে আমি যে অংশটা পাই সেটা হলো ওয়ার্ডস। ওকে, শব্দ। তাহলে এই শব্দ আমরা যদি বলি যে কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে কতগুলো শব্দ আছে, নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ উই ডোন্ট নো, আমরা জানি না একটা ভাষার মধ্যে আক্ষরিক অর্থে কতগুলো শব্দ আছে। এটা আসলে গুণে শেষ করা সম্ভব নয়। ওকে, ওয়ার্ডসকে যদি আমরা অ্যানালাইজ করি, ওয়ার্ডসের মধ্যে আমরা কি পাই? লেটার্স। দেয়ার আর 26 লেটার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, উই নো দ্যাট। এবং লেটার্সকে অ্যানালাইজ করলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে সাউন্ডস, যেটা বাংলায় আমরা বলি ধ্বনি। আমরা যখন ছোটবেলায় পরে স্টার্ট করি, সাধারণত আমাদের পড়াটা স্টার্ট হয়েছে এই পর্যায়ে থেকে। আমরা সাউন্ডসগুলো সাধারণত শিখি না বা শেখানো হয় না। আমাদের ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানের সাউন্ডসগুলো শেখানো হয় না, যার কারণে আমাদের প্রোনাউন্সিয়েশন বা ফোনেটিক্যাল যে ওয়ার্ডসগুলো আমরা ভালোভাবে উচ্চারণ করতে পারি না। বা দেখো, তুমি লক্ষ্য করো, যখন কোনো মুভি দেখো বা কোনো ইংলিশ নিউজ দেখো, অনেকগুলো কথাই বুঝতে পারো না বা আমরা বুঝতে পারি না। তার একটাই কারণ, আমরা অ্যাকসেন্টগুলো ধরতে পারি না। ওকে, ইট ডাজন্ট ম্যাটার, এটা আমাদের আলোচনার বিষয় নয়। যেহেতু সাউন্ড 44টা রয়েছে, সেখানে ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, মনো সাউন্ড, দিকথম, এগুলো আমরা আলোচনার বিষয় নয়। লেটার্স, এটাও যেহেতু আমরা শিখে আসছি, যদিও আমাদের লেটার্সের মধ্যে কিছু ভুল উচ্চারণ রয়েছে, সেটা নিয়েও আজকে আমরা আলোচনা করব না। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এখান থেকে ওয়ার্ডস, অর্থাৎ দিস ইজ দ্য কমিউনিকেটিভ ইংলিশ। আমাদের ইংলিশটাকে বলা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। তাহলে ইংলিশে ভালোভাবে কমিউনিকেট করার জন্য কতগুলো ওয়ার্ড জানা দরকার বলতে পারো তোমরা? কতগুলো স্পেসিফিক ভাবে? আচ্ছা, তোমাকে যদি আমি প্রশ্ন করি তুমি বাংলা কতগুলো শব্দ জানো, এটাও তোমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত তোমার চলতে ফিরতে সব কিছু করতে যে কোনো সময় যে কোনো শব্দ তোমার মধ্যে চলে আসছে, কিন্তু ইংলিশে কেন আসে না? কারণ আমরা ইংলিশের সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারি না। ওকে, কাম টু দ্য পয়েন্ট। তাহলে ইংলিশে ভালোভাবে কমিউনিকেট করার জন্য, অথবা আমাদের যে কোশ্চেন প্যাটার্নগুলো থাকে সেটা ভালোভাবে আনসার করার জন্য, পারসিভ করার জন্য, বোঝার জন্য কতগুলো ওয়ার্ড জানা দরকার, সেটা আমরা যদি প্রশ্নটা করি, এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি। ওকে, এখন আসো, তাহলে আমাদের কোশ্চেনটা ছিল মোটামুটি। তাহলে এই ওয়ার্ডস রিলেটেড আমাদের ইংলিশ দেখো, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের মধ্যে ফার্স্ট পেপারে একটা আইটেম রয়েছে কোশ্চেন নাম্বার 3। অর্থাৎ এখানে আমাদের বই থেকে একটা সিন প্যাসেজ, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ আমাদের সাধারণত গ্যাপের মধ্যে ওয়ার্ড বসাতে হয়, কিন্তু অবশ্যই এখানে একটু চেঞ্জ থাকে। তোমার প্যাসেজে যে ওয়ার্ডটি মেবি নাউন পজিশনে রয়েছে, সেটাকে হয়তো আমাদের অ্যাডজেক্টিভ পজিশনে বসাতে হয়, অথবা সেটাকে ভার্ব করতে হয়। তাই এখানে আমাদের একটু ডেরিভেটিভস জানতে হয় বা চেঞ্জিং ওয়ার্ডস ইনটু ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। ওকে, সেকেন্ড পেপারে দেখো কোশ্চেন নাম্বার 1 and 2, fill in the gaps with clue and without clue। এই দুটো সাধারণত ওয়ার্ড রিলেটেড। এখানে আমাদের ওয়ার্ড বলতে মেবি পার্টস অফ স্পিচ রিলেটেড, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, সেন্টেন্স, প্রিপোজিশন, ডিটারমিনার, কোয়ান্টিফায়ার, আর্টিকেল, এই জিনিসগুলো দিয়ে সাধারণত আমাদের এই গ্যাপগুলো পূরণ করতে হয়। এবং দেখা গেল আমাদের আরও 3টে আইটেম রয়েছে। কোশ্চেন নাম্বার 4, রাইট ফর্ম অফ ভার্বস। কোশ্চেন নাম্বার 8, this is suffix prefix, and question number 9, connectors।
এগুলো ফিল ইন দ্য গ্যাপস, এবং এগুলোতেও কিন্তু আমাদের ওয়ার্ড বসাতে হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারে অনেকগুলো আইটেম রয়েছে ফিল ইন দ্য গ্যাপস টাইপের, অর্থাৎ শূন্যস্থান পূরণ। আমি জানি যে আমাদের জীবনটাই হচ্ছে একটা শূন্যস্থান পূরণের মতো। শূন্যস্থান পূরণ করতে করতে একদিন আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হবে। ওকে, কাম টু দ্য পয়েন্ট, আমরা পড়ায় চলে আসি। দেখা গেল তাহলে এই অংশগুলোতে ভালো করার জন্য জাস্ট আমরা অনেক সময় টিচারকে জিজ্ঞাসা করি বা বিভিন্ন জনকে এটা কিভাবে ভালো করা যায়। আমরা সবসময় বলে থাকি প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, অনেক বেশি প্র্যাকটিস করো, অনেক বেশি প্র্যাকটিস করতে। কিন্তু এই প্র্যাকটিসের শেষ কোথায়? তুমি অনেকগুলো প্র্যাকটিস করলে, বিগত সালের কোশ্চেন সলভ করে গেলে, কিন্তু পরীক্ষায় এমন একটা প্যাসেজ থাকলো, কারণ এই ম্যাক্সিমাম কোশ্চেনগুলো প্যাসেজ রিলেটেড, অর্থাৎ একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেখানে কিছু গ্যাপ থাকবে, তোমাকে অনুচ্ছেদটা পারসিভ করতে হবে। এখন কথা হলো, তোমার যদি রিডিং স্কিলটা ভালো না হয়, অর্থাৎ তুমি যদি পড়ে ভালো বুঝতে না পারো, সেক্ষেত্রে তোমার এই আনসারগুলো করা অনেকটাই কঠিন হয়ে যাবে আর কি। সেক্ষেত্রে আমি বলেই থাকি, রিডিং মানে শুধু পড়া না, রিডিং মানে হচ্ছে বুঝে পড়া, আই মিন আন্ডারস্ট্যান্ডিং। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। ওকে, তাহলে এই জিনিসগুলোতে ভালো করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, দিস কোশ্চেন ইজ রিলেটেড টু ভোকাবুলারি, অর্থাৎ আমাদের এই ওয়ার্ড রিলেটেড। এখন কথা হলো, তাহলে কি আমরা এখন ডিকশনারি মুখস্থ করা শুরু করবো? না, আমি কখনোই সে কথা বলিনি। ডিকশনারি মুখস্থ করে কখনো এই জায়গাগুলোতে ভালো করা যাবে না, কারণ তুমি একদিক দিয়ে মুখস্থ করবে, আরেকদিক দিয়ে ভুলে যাবে। কারণ ওয়ার্ড শুধু জানলেই হবে না, যদি সেই ওয়ার্ডগুলোকে আমরা আমাদের রাইটিংয়ের ক্ষেত্রে অথবা আমাদের কনভারসেশন অর্থাৎ বলার ক্ষেত্রে যদি ব্যবহার না করি, সেই ওয়ার্ডগুলোকে আমরা আমাদের মাথায় রাখতে পারবো না। কারণ শেখার ক্ষেত্রে আমরা জানি আমাদের মাথার মধ্যে যে ডিভাইসটা আছে, সেখানে আমরা জানি এটাকে দুটি ভাগে ভাগ করতে পারি, লার্নিং অ্যাকুইজিশন ডিভাইস। সেখানে দুটি সেক্টর আছে, পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি। তাহলে আমরা কোনো শিখন ফল, লার্নিং অ্যাক্টিভিটিস কীভাবে শিখলে সেটা পার্মানেন্টলি আমাদের মাথায় গেঁথে যাবে, সেই নিয়মগুলো যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা পরীক্ষায় ভালো করতে পারবো। ওকে, আমরা সে ধরনের কিছু নমুনা আজকে দেখব। ওকে, তার মানে যেহেতু আমরা ইংলিশ খুবই কম পড়ি, কারণ আমি জানি এসএসসি লেভেলে যারা ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্ট, তারা ইংলিশ বেশি পড়ার টাইম পায় না, অন্য সাবজেক্ট একটু বেশি ব্যস্ত বিজি থাকে। সেক্ষেত্রে আমরা যদিও কম পড়ি, কিন্তু যেটুকু পড়ি সেটুকু যদি ইফেক্টিভলি পড়তে পারি, আমি আশা করি ইংলিশটাতে আমরা অনেক ভালো করতে পারবো। ওকে, সেটা কী হতে পারে? আমি ওয়ার্ড কম জানি, ইট ডাজেন্ট ম্যাটার। সো আই রাইট আ ওয়ার্ড পেন, কলম। যদি আমি এতে সেন্টেন্স ফর্ম করি, আই উইল পেন ইউ, I will pain you. What is the meaning of the word? অনেকে বলে ফেলে আমি তোমাকে একটি কলম দিব, বাট আই ডোন্ট সে ইউ আই উইল গিভ ইউ a pen. This is I will pain you. অথবা এটা হতে পারে আমি তোমাকে লিখে জানাবো, এটা এরকম ব্যবহার হতে পারে, I will pain you, আমি তোমাকে বরখাস্ত করব। ওকে, here pain which kinds of parts of speech? I think this is verb and this is main verb. পেনটা এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, অর্থাৎ সেন্টেন্সের পজিশন অনুযায়ী যে কোনো ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে। এই থিমটা তোমাদের মাথায় আগে নিয়ে আসতে হবে। এবং তোমরা দেখবে এই পেনের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়, পেইন, পেইন্ট, পেইন্ট। ওকে, পেইন, পেইন্ট, পেইন্ট। তাহলে আমরা সেন্টেন্সের যে কোনো ওয়ার্ডে এরকম পজিশন চেঞ্জ করতে পারি। আমি যদি এভাবে তোমাকে বলি, ডু ইজ আ ভার্ব, so here do which kinds of parts of speech? Okay, here do is a noun because this is the position of subject. In subject position we all time say it a noun. Here do is a noun. যদি আমি এখানে বলেছি দুটো একটি ভার্ব, তাহলে বুঝতেই পারছো যে আমাদের ইংলিশে এই পজিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং অল আর রিলেটেড টু পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচের সাথে এটা রিলেটেড। তাহলে প্রত্যেকটা পার্টস অফ স্পিচে আমাদের যে জিনিসটি ভালোভাবে জানতে হবে সেটি কি? পজিশন, অর্থাৎ অবস্থান। আমরা ট্রেডিশনাল যে গ্রামারের মধ্যে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ শিখেছি, তাদের ক্লাসিফিকেশন শিখেছি, অনেক বেশি এক্সাম্পল শিখেছি, কিন্তু কমিউনিকেটিভ ইংলিশে আসলে আমাদের কোন জিনিসটা ব্যবহার লক্ষণীয়, সেটা হচ্ছে প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে সেন্টেন্সে সেট করা। যখন তুমি কোনো কিছু রিডিং অর্থাৎ পড়বে, পড়ার সময় প্রত্যেকটা ওয়ার্ডকে অ্যানালাইজ করার চেষ্টা করবে, যেখানে সাবজেক্ট পজিশনে ওয়ার্ডটা কী হিসেবে ইউজ হয়েছে, তারপরে ওয়ার্ডটা কোনটি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কোনটি ডিটারমিনার, কোনটি কোয়ান্টিফায়ার, কোনটি মডিফায়ার, কমপ্লিমেন্ট। ওকে, এই জিনিসগুলো যদি আমরা অ্যানালাইজ করে পড়া জানি, অর্থাৎ ইংলিশ বোঝা মানে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মানে জানা নয়, অর্থাৎ ওই সেন্টেন্সটি, ওই প্যাসেজটি পড়ে যদি আমরা থিমটা দাঁড় করাতে পারি, আমরা ইজিলি কোশ্চেনগুলো সলভ করতে পারবো। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা
বুঝতেই পারছি এই অংশটিতে ভালো করার জন্য আমাদের গ্রামারে কোন অংশটি ভালো করে জানতে হবে? অবভিয়াসলি পার্টস অফ স্পিচ। এটি হচ্ছে, আমি বলি পার্সোনালি, পার্টস অফ স্পিচ ইজ দ্য মাদারবোর্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মাদারবোর্ড বলতে পারি, কারণ আমরা জানি কম্পিউটার একটা মাদারবোর্ডে বলতে সব কিছুই সেট করা থাকে। তার মানে কি, আমরা যদি এই অংশটা ভালোভাবে আয়ত্তে আনতে পারি তাহলে ইংলিশে অনেক কিছু আমরা নিজেই বুঝে আনসার করতে পারবো। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। তাহলে দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের ক্লিয়ার করতে পারি। ইনস্ট্রাকশন, ইউ নো দ্যাট দিস ইজ আ নাউন। ইনস্ট্রাকশন ওয়ার্ডটা একটা নাউন। এখন কথা হচ্ছে, তোমাকে যদি সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে বিভিন্নভাবে ব্যবহার করা লাগতে পারে, সেটা কি ধরনের? সে ফর এক্সাম্পল, ড্যাশ ইজ ইম্পর্টেন্ট। Okay, dash is important. What is the position of the gap? This is subject position. We know that subject position এ কি বসে? নাউন বসে। তাহলে আমরা সরাসরি এই ওয়ার্ডটাকে এখানে বসাতে পারছি, instruction is important in our life. ওকে, অর্থাৎ এখানে আমাদের যেহেতু নাউন পজিশন গ্যাপ, আমরা এই ওয়ার্ডটাকে যেহেতু নাউন হিসেবেই পেয়েছি, আমরা এখানে এটা সেট করলাম। ওকে, সেন্টেন্সটা এইভাবে থাকতে পারে, his idea is dash. ওকে, এখন তুমি দেখো এখানে কোন পজিশনে গ্যাপটি রয়েছে। হিজ আইডিয়া ইজ ড্যাশ। হিয়ার ইজ ইউজ অ্যাজ আ লিঙ্কিং ভার্ব, দ্যাটস ওয়াই এখানে সাধারণত আমাদের একটা অ্যাডজেক্টিভ লাগবে। এখানে আমাদের একটা কি লাগবে? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, এই ওয়ার্ডটাকে আমাদের চেঞ্জ করে এখন কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে আমরা হিজ আইডিয়া ইজ ইনস্ট্রাকটিভ, তার আইডিয়াটা গঠনমূলক ছিল। তার মানে পজিশন দেখেই বুঝতে পারলাম ওয়ার্ডটাকে আমাদের কি ফর্মে নিয়ে আসতে হবে। সে ফর এক্সাম্পল, আমরা লিখতে পারি হি থিংস ড্যাশ। ওকে, সে চিন্তা করে। কিভাবে চিন্তা করে? কেমন করে চিন্তা করে? হাউ। ওকে, হিয়ার থিংস ইজ অ্যান ইন্ট্রানজিটিভ ভার্ব, দ্যাটস ওয়াই এখানে আমরা একটা অ্যাডভার্ব সেট করব। ওকে, ইনস্ট্রাকটিভলি। ওকে, ইনস্ট্রাকটিভলি সে গঠনমূলকভাবে চিন্তা করে। আবার আমরা দেখতে পারি হি ক্যান ড্যাশ ইট। আমরা জানি এখানে সভাপতি, যেহেতু এখানে একটা ক্যান মডেল অক্সিলিয়ারিস, তারপরে আমাদের একটা মেইন ভার্ব লাগবে, তাহলে এটাকে আমাদের এখন কি করতে হবে? ভার্ব ফরম্যাটে ইলাস্ট্রেট। এই জিনিসটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের গ্যাপগুলো করার জন্য। ইভেন আমি এখানে তোমাদের লিখেছিলাম সেকেন্ড পেপারে যে এর সাথে আমি সাফিক্স প্রিফিক্সকে অ্যাড করলাম কি জন্য? কারণ সাফিক্স প্রিফিক্স হচ্ছে এমন একটা জিনিস যেখানে তুমি সাফিক্স যুক্ত করবে নাকি প্রিফিক্স যুক্ত করবে, তার আগে তোমাকে দেখতে হবে সেন্টেন্সের কোন পজিশনে গ্যাপটি রয়েছে। হ্যাঁ, সেটা যদি সাবজেক্ট পজিশন হয়, তোমার মাথায় থাকবে তোমাকে ওয়ার্ডটিকে নাউনে কনভার্ট করতে হবে। নাউনে কনভার্ট করতে হলে ম্যাক্সিমাম সময় আমরা সাধারণত সাফিক্স অ্যাড করি। তোমাকে ভার্বে কনভার্ট করতে হবে, তাই দেখতে হবে তোমাকে অবশ্যই ওয়ার্ডটির সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিফিক্স যুক্ত হয়। তাহলে তুমি সাফিক্স না প্রিফিক্স মাঝে মাঝে অনেক সময় তুমি এটা কনফিউশনে ভোগো। এটার জন্য যদি তুমি পজিশনটা যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমার সাফিক্স প্রিফিক্সেও তুমি বুঝতে পারবে কিভাবে ওয়ার্ডটিকে ফর্ম করতে হবে। এট দ্য সেম টাইম আমি এখানে কানেক্টরসের ব্যাপারটা লিখেছিলাম। অর্থাৎ কানেক্টরস, এটাকে আমি বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা অর্নামেন্ট হিসাবে। অর্থাৎ অলঙ্কার যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, কানেক্টরস ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। সেক্ষেত্রে কানেক্টর সংযোজক অব্যয় হিসেবে ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে আমরা এই থিমটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে যেহেতু আমরা বুঝতেই পারলাম, এই ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে হবে, সেটা হবে পার্টস অফ স্পিচ। সেই ক্ষেত্রে আমরা একটু সংক্ষেপে জানবো, কারণ আমি জানি তোমাদের মোটামুটি পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্ট পুঙ্খানুপুঙ্খভাবে জানা আছে, কিন্তু আমরা কমিউনিকেটিভ ইংলিশে এই কোশ্চেন প্যাটার্নগুলো সলভ করার জন্য কোন পদ্ধতিতে সেটাকে অ্যাপ্লাই করব সেটাই আমরা জানবো। ওকে, সভাপতি আমাদের প্রথমে চলে আসে কি? নাউন। সবকিছুই আমরা জানি, নাউন মানে বিশেষ্য। এনিথিং নেম ইজ কল্ড নাউন। নাউন 5 প্রকার, প্রত্যেকটার এক্সাম্পল জানি, আমরা অনেক ব্যবহার করেছি। কিন্তু কমিউনিকেটিভ ইংলিশে হোয়াট ইজ দ্য পজিশন অফ নাউন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটার পজিশনটা কি? ওকে, আমরা নাউনের দুইটি পজিশন আইডেন্টিফাই করতে পারি। ইট ইউজ অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড অলসো ইট ইজ ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট। আমরা বলতে পারি নাউন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউজ হতে পারে, অথবা নাউন সেন্টেন্সে
অবজেক্ট হিসেবে ইউজ হতে পারে। এই দুই জায়গা ছাড়া স্বভাবতই নাউন বসে না। তাহলে আমরা বলতে পারি সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে নাউন বসবে, সেন্টেন্সের শেষে সাধারণত গ্যাপ থাকলে অবজেক্ট পজিশনে নাউন বসবে। প্রথমে আমরা পজিশনটা আইডেন্টিফাই করব, দেন সেন্টেন্স বা প্যাসেজের মিনিং অনুযায়ী সেখানে আমরা ওয়ার্ডটাকে বসানোর চেষ্টা করব। আই থিঙ্ক তোমরা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবং যদি পজিশনটা কখনো এরকম হয়, দ্যাট ইজ আ গুড হ্যাবিট, ওকে। সো ইউর ওয়ার্ড ইজ রিড। তুমি সর্বদা এখানে রিড না বসিয়ে তুমি এখানে কি বসাবে? রিডিং। রিডিং ইজ আ গুড হ্যাবিট। হোয়াই? কারণ ইট ইজ আ ভার্ব। আমরা সাধারণত সাবজেক্ট পজিশনে ভার্বকে বসাই না। তাহলে এই ভার্বকে যে আমি কনভার্ট করে রিডিং করলাম, এটাকে ইংলিশে কি বলে আমরা সবাই জানি? জিরান্ড। We use here the word as a gerund, not verb. Gerund means verb plus ing equal to noun. Verb plus ing equal to noun. ভার্বের সাথে ing যুক্ত হবে, সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহৃত হবে। তাহলে যদি আমরা কোনো ভার্বকে সেন্টেন্সে নাউন পজিশনে বসাতে চাই, অবশ্যই সেটা আমরা জিরান্ডের হেল্প নিব এবং এইভাবে জিনিসটাকে ফর্ম করব। এভাবে আমরা জিরান্ড দিয়েও সাধারণত সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে সেন্টেন্স ফর্ম করতে পারি। ওকে, তাহলে আমরা কি শিখে ফেললাম? নাউনের পজিশন শিখে ফেললাম। ওকে, এরপরে আমরা চলে যাব নেক্সট অ্যাডজেক্টিভ। কিন্তু আমাদের প্রোনাউনের ব্যাপারটা অনেক কম, আমরা শুধু এই কোশ্চেন রিলেটেড যে আইটেমগুলো লাগবে সেটাই আলোচনা করব। ওকে, অ্যাডজেক্টিভ জানি এটাকে আমরা বিশেষণ হিসেবে, এই কাজ হচ্ছে সেন্টেন্সে বিশেষায়িত করা। তো সো হোয়াট ইজ দ্য পজিশন অফ অ্যাডজেক্টিভ? আমরা তিনটা পজিশন এখানে আইডেন্টিফাই করতে পারি। নাম্বার 1, বিফোর noun, after, to be, verb, and after object. লক্ষ্য করো, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, টু বি ভার্বের পূর্বে, টু বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে এবং অবজেক্টের পরেও কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। আমরা এক্সাম্পল দ্বারা ক্লিয়ার হই। He is a tall boy. Okay, here tall before noun. Before noun, tall used as an adjective. Okay, we can say that he is tall. Look at the board. After to be verb. After to be verb. Here used as an adjective. Okay, I saw him tall. I saw him tall. Okay, subject, verb, object, then tall used as an adjective here. Okay, এই তিন পজিশনে গ্যাপ থাকলে আমরা সর্বদা কি চিন্তা করব? এখানে একটা অ্যাডজেক্টিভ। সো যদি উইথ ক্লোজ হয় আমরা অ্যাডজেক্টিভ সিলেক্ট করে নিয়ে আসবো, যদি উইদাউট ক্লোজ হয় তাহলে অবশ্যই আমরা সেন্টেন্সের মিনিং এর উপর ডিপেন্ড করে আমরা অ্যাডজেক্টিভটি সেট করে ফেলবো। তাহলে আমাদের নাউন আর অ্যাডজেক্টিভ শেখা হয়ে গেল। কিন্তু নাউন থেকে আমরা শিখেছিলাম যেহেতু জিরান, তাহলে আমরা কি বলতে পারি অ্যাডজেক্টিভের সাথে সম্পর্কিত এরকম একটা আইটেম রয়েছে? হ্যাঁ, সেটি হচ্ছে কি পার্টিসিপল। পার্টিসিপল আমরা জানি পার্টিসিপল ক্লাসিফাই করলে আমরা তিনটি পার্টিসিপল পাই, প্রেজেন্ট, পাস্ট এন্ড পারফেক্ট। আমি এখানে প্রেজেন্ট আর পাস্ট সম্বন্ধে একটু আলোচনা করব। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যেটাকে আমরা বলি, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটা আমরা বলতে পারি ভার্বের সাথে আইএনজি যুক্ত, সেটা কি হিসেবে ইউজ হবে? অ্যাডজেক্টিভ হিসেবে। অর্থাৎ এখানে আমরা একটু আগে ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু নাউন লিখলাম, এখানে আমরা লিখলাম ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন gerund and present participle? Okay, we can say that gerund used as a noun, অর্থাৎ নাউন পজিশনে gerund বসে, and present participle used before a noun or after an object. আর প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয় নাউনের পূর্বে অথবা অবজেক্টের পরে। তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? অবভিয়াসলি হ্যাঁ, বুঝতে পেরেছো তোমরা, পজিশন দেখে। পজিশন দেখে আমরা বুঝতে পারবো সেটাকে আমরা জিরান বলবো নাকি প্রেজেন্ট পার্টিসিপল বলবো। আই মিন এটা আমরা বলতে পারি নাকি ওটাকে ভার্ব বলবো। আশা করি বুঝতে পেরেছো। এবং অ্যাট দ্য সেম টাইম এখানে আমরা পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা জানতে পারি। সেটা হতে পারে হি ইজ অ্যান এডুকেটেড person. Okay, he is an educated person. Here educated. Modify the word person. Person word কে modify করেছে, that's why এই educated wordটা এখানে adjective হিসেবে ব্যবহৃত হলো।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভের পজিশন শিখে ফেললাম। অবশ্যই আমরা যখন কোনো প্যাসেজ সলভ করব আমরা এই জিনিসগুলো মাথায় রেখে সলভ করার চেষ্টা করব। আশা করি পজিশনটা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের কোশ্চেন আইটেমটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, ভার্বের পজিশনে আমরা সাধারণত আলোচনা করব না, কারণ আমরা এটা সবাই জানি সাবজেক্টের পরে কোথায় ভার্ব বসে এটা আমরা জানি। এরপরে চলে আসি অ্যাডভার্বের ক্ষেত্রে। ওকে, হোয়াট ইজ দ্য পজিশন অফ অ্যাডভার্ব? আমরা একটু আগে নাউনের পজিশন লিখলাম, অ্যাডজেক্টিভের পজিশন লিখলাম, তাহলে অ্যাডভার্বের পজিশন কোথায়? অ্যাডভার্বের পজিশন হচ্ছে যদি তুমি বলো যে এটাকে আমি সাবজেক্টের পূর্বে বসাতে পারি, ইটস ওকে, সাবজেক্টের পরে ইটস ওকে, অবজেক্টের আগে অবজেক্টের পরে ইটস ওকে, ভার্বের আগে ভার্বের পরে ইটস ওকে, তাহলে পজিশনটা কোথায়? আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার, বুঝতে পেরেছো। নো ফিক্সড পজিশন ইন এ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের বিভিন্ন পজিশনে এটা ভার্বকে মডিফাই করতে পারে, কোয়ালিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, এমনকি অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করতে পারে, যার কারণে এটা। তবে স্বভাবতই আমাদের গ্যাপগুলোতে অ্যাডভার্ব অল টাইম ডিসক্রাইবস দ্য ভার্ব, ভার্বকে ডিসক্রাইব করতেই সাধারণত অ্যাডভার্বটা ব্যবহার করা হয়। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা শিখে পেলাম কি? নাউন, দ্য পজিশন অফ নাউন, দ্য পজিশন অফ adjective, the position of adverb. ওকে, এখন মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আইটেমগুলো সবসময় আমাদের কাছে একটা কনফিউশন থাকতো, এই ইংলিশ সেকেন্ড পেয়ারের কোশ্চেন নাম্বার 1, 2 এর কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে কিনা, এটা কিভাবে ভালো করা যায়। ফার্স্ট অফ অল তোমাকে তো ওয়ার্ডের মিনিংটা একটু ভালো জানতে হবে, নাহলে তো সেট করা মুশকিল হয়ে যাবে। সে ফর এক্সাম্পল তুমি রাইট ফর্ম ভাবে কিভাবে ভালো করতে পারো, তুমি যদি ওয়ার্ডটা ভার্বটার মানে না জানো তাহলে কিভাবে তুমি রাইট ফর্মে বসাবে। তার মানে কি, সব কথার ঊর্ধ্বে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, যে ওয়ার্ডের মানে বেশি বেশি জানতে হবে এবং ওয়ার্ডটা সেন্টেন্সে কি হিসেবে কোন পজিশনে বসছে সেটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। তাহলে আশা করি তোমরা এই জিনিসটার পরেও আমরা কিছু ডিটারমিনার ব্যবহার করি, অর্থাৎ যেমন আর্টিকেল ইউজ অ্যাজ আ ডিটারমিনার অর অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স, আমাদেরকে আর্টিকেলটা জানতে হবে। ওকে, এবং এই পার্সোনালিটিসে আরও একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটা কি? প্রিপোজিশন। ওকে, যদি প্রিপোজিশনের পরিসরটা অনেক বিশাল কিন্তু দেখা গেল আমাদের সেরকম কোনো আইটেম নেই, কিন্তু এটাকে অবশ্যই পার্সোনালি তোমাকে যে কোনো সেক্টরে ভালো করার জন্য অবভিয়াসলি তোমাকে প্রিপোজিশন জানতে হবে, যেটাকে আমরা পাই প্রিপজিশন, অর্থাৎ পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? সাধারণত প্রিপজিশন ভার্ব এবং অবজেক্টের মাঝখানে বসে ভার্ব ও অবজেক্টের মধ্যে একটা সেতু বন্ধন সৃষ্টি করে, অর্থাৎ প্রিপজিশন ইজ কল্ড দ্য স্পাইস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা বলতে পারি ইংলিশ ল্যাঙ্গুয়েজের মশলা। মশলা যেমন তরকারিকে সুস্বাদু করে, সেরকম প্রিপজিশন একটা সেন্টেন্সকে অনেক বেশি রিদমিক করে। তাহলে আমরা অবশ্যই সেটাতে প্রিপজিশনের ব্যবহার জানবো। আর সব কথা শেষ কথা, এই প্যাসেজ ওয়াইজ যে কোশ্চেনগুলো আসে আমাদের, অবভিয়াসলি প্রথম কাজ যেতে হবে আমাদের প্যাসেজটি পড়ে এ টু জেড প্যাসেজটি পড়ার পর তার একটা মিনিং দাঁড় করাতে হবে। তারপরে আমরা এইরকম পজিশন ওয়াইজ পজিশনটাকে আইডেন্টিফাই করার পর আমরা ওয়ার্ড সেট করব। আশা করি এই গ্যাপ টাইপের যে আইটেমগুলো আছে তোমরা এতে ফুল নাম্বার ক্যারি করতে পারবে। তাহলে তোমরা এইভাবে প্র্যাকটিস করো এবং অনেক বেশি বেশি ইংলিশ পড়ো, যেহেতু এটি একটি ভাষা, এটি একটি ল্যাঙ্গুয়েজ। এটা সাধারণত শেখার চেয়ে অ্যাকুইজিশন অর্থাৎ অর্জন করার ব্যাপারটা বেশি। বেশি বেশি ইংলিশ রিডিং পড়ো, বেশি বেশি লিসেনিং করো, বেশি বেশি লেখো। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ইংলিশ তুমি আটকাবে না, অনেক ভালো করতে পারবে। তাহলে তোমরা এইভাবে প্র্যাকটিস করো এবং বাসায় ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে, সে পর্যন্ত সবাইকে অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।